টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি। আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমি আজকে তোমাদের সামনে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার থেকে কিছু চক্রবৃদ্ধি সুদ এর উপরে একটি অঙ্ক করব। তো প্রথম অঙ্কটি দেখো তোমাদের সামনে তুলে ধরেছি, যেটা এবছর মাধ্যমিকে একদম আসার মতো 100% কমনের মতন কোশ্চেন। একটু মনোযোগ সহকারে দেখবে কি রয়েছে। দেখো, একই হারে কোন আসলে 2 বছরের, কত বছরের? 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ, কিন্তু মাঝখানে একটা ভাষা বলেছে 1 বছর পর্ব বিশিষ্ট, মানে 1 বছর পর পর হিসাব হয়। তাহলে যথাক্রমে সরল সুদ বললো 800 টাকা 2 বছরের, তাহলে 1 বছরের সরল সুদ কত হবে? 800 কে 2 দিয়ে ভাগ, তাহলে 400 টাকা। আর 820 টাকা বললো, তাহলে এই 2 বছরের সরল সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, এদের মধ্যে আবার আলাদা। এটা আবার কেমন কথা? তাহলে এই জায়গাটাই লুকিয়ে আছে চক্রবৃদ্ধি আর সরল। তাহলে সরল আর চক্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কোথায় হলো? 2 বছরে গিয়ে হলো, 1 বছরে কিন্তু কখনো হয় না। 1 বছরের সরল সুদ এবং 1 বছরের চক্রবৃদ্ধি সুদ দুজনের কিন্তু একই হবে যদি 1 বছর পর্ব বিশিষ্ট চক্রবৃদ্ধি সুদ হয়। কিন্তু 1 বছর পর্ব বিশিষ্ট যদি চক্রবৃদ্ধি হয়, তাহলে 2 বছরের ক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। কত টাকা? 20 টাকা। কেন হলো? কারণ 1 বছরের যে সরল সুদটা তৈরি হলো, সেই সুদটা পরের বছর তার আবার ইন্টারেস্ট চেপে গেল, সেই জন্যে আলাদা হয়ে গেল। কেমন? এই বিষয়টুকু এই অঙ্কের মূল বিষয়। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর্গত আমরা বের করে নিই। চলো, 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর, অর্থাৎ তাদের মধ্যে পার্থক্য বা বিয়োগফল। অন্তর কত? 820 বিয়োগ 800 সমান সমান 20 টাকা। কত টাকা? এই 20 টাকা বাড়লো কেন? আমি একটু আগে বললাম 1 বছরের সরল সুদ পরের বছর আসলের সঙ্গে জমা হয়ে গেছিল চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, সেই জন্য বেড়ে গেছে। তাহলে এই 20 টাকা সুদটা কার? 1 বছরের সরল সুদের। তাহলে 1 বছরের সরল সুদ কত আমরা বের করি। 1 বছরের সরল সুদ, 1 বছরের সরল সুদ কত ছিল? 800 টাকা 2 বছরের, তাহলে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হয়ে গেল? 400 টাকা। তাহলে এই 400 টাকার 1 বছরের সুদ হলো 20 টাকা। কেমন? তাহলে আমরা এইভাবে লিখবো, 400 টাকার 1 বছরের মোট সুদ 20 টাকা। তাহলে 400 টাকার 1 বছরের সুদ যদি 20 টাকা হয়, বার্ষিক সুদ বের করতে গেলে 100 টাকার 1 বছরের সুদ বের করতে হয়। কত টাকার? 100 টাকার 1 বছরের মোট সুদ কত? 20 টাকা ভাগ 400 গুণিত 100। এই যে 400টা এবারে গিয়ে ভাগ হলো, আর এই 100টা পাশে গিয়ে গুণ হলো। তাহলে কি দাঁড়ালো অঙ্কটা? বার্ষিক সুদ 0,0,4 5 20, তাহলে 5 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ যদি 5 টাকা হয়, তাকে কি বলে? তাকে বলে বার্ষিক সুদ। কি বলে? বার্ষিক সুদ। তাহলে বার্ষিক সুদ কত? 5%। তাহলে বার্ষিক সুদ পেয়ে গেলাম 5%। একটা উত্তর হয়ে গেল সুদের হার, আর একটা উত্তর বলেছে আসল। তাহলে 5% যদি বার্ষিক সুদ হয়, 400 টাকা কত বছরের সুদ? 1 বছরের। তাহলে 1 বছরে 400 টাকা সুদ পেলাম, 5% সুদ হার পেয়েছি। তাহলে আমরা কি দরকার? আসল দরকার। তাহলে ধরি মূলধন x টাকা। আমাদের সূত্র কি রয়েছে? সূত্র মতে P ইন্টু R বাই 100 ইন্টু T। সরল সুদের ফর্মুলায় চলে গেলাম, P ইন্টু R বাই 100 ইন্টু T, মানে এখানে 1 বছর, 1 বছরের সুদ দিলাম 400 টাকা।
যদি এখানে 2 বছর লিখি তাহলে এখানে লিখবো কত 800 টাকা। কেমন? তাহলে আমরা এখানে x এর মান বের করব। x সমান 400 গুণ 100/5 গুণ 1। তাহলে 5 দিয়ে ভাগ করি আমরা, 5 8 40 80। তাহলে x সমান কত হলো 80 আর পাশে দুটো শূন্য, 8000 টাকা। তাহলে মূলধন কত হলো 8000 টাকা। তাহলে অতএব মূলধন এর পরিমাণ 8000 টাকা এবং বার্ষিক সুদের হার 5 টাকা। কেমন? তাহলে এই ধরনের অঙ্ক তোমরা যে কোনো অঙ্ক এই রকম ভাবে যদি করো, কি করতে হবে, সব সময় যত বছরে চক্রবৃদ্ধি এবং সরল সুদ বলবে তাদের অন্তর্ফল বের করবে, করার পর 1 বছরের সরল সুদ বের করবে। 1 বছরের সরল সুদটা ওইটাকে আসল মনে করে যে অন্তর্ফলটা হলো সেইটাকে লিখবে, যে 1 বছরের সরল সুদ টাকার 1 বছরের মোট সুদ ওই অন্তর্ফল টাকাটা। অতএব 100 টাকার 1 বছরের সুদ যেটা বেরোবে সেটাই হবে তোমার বার্ষিক সুদের হার। বার্ষিক সুদ যখন পেয়ে যাবে তখন তুমি মূলধন ধরবে। মূলধন ধরার পরে x ইন্টু 5%, 5/100 ইন্টু যত বছরের সুদ লিখবে তত বছর দেবে। এইটা দুটো একসঙ্গে। যদি এখানে 2 বছরের সুদ দাও তাহলে এখানে 2 লিখবে, যদি 3 বছরের সুদ দাও 3 বছর 3 লিখবে। এখানে আমি 1 বছরের সুদ দিয়েছি তাই আমি এখানে 1 লিখেছি এবং মোট সুদ 400 টাকা লিখেছি। তাহলে এইভাবে আমি সমাধান করলে মূলধনের পরিমাণটা আমরা পেয়ে যাব। এই ধরনের অঙ্ক যতগুলি আছে তোমার সামনে সব অঙ্কগুলি একই নিয়মে করার চেষ্টা করবে এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না এবং শেয়ার করতে ভুলবে না। কেমন? অঙ্ক চক্রবৃদ্ধি সুদের উপরে, যেটা আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে তুলে নিয়েছি। দেখো, 3 মাস অন্তর দেয় সুদ। এর আগের অঙ্কটা ছিল বার্ষিক সুদ, মানে 1 বছর পর্ব ছিল, 1 বছর পর পর পর্ব। এবার বলেছে 3 মাস, তাহলে 1 বছরে কতবার হবে? 3 মাস হিসাব করলে 3 মাস করে হিসাব করলে 1 বছর পুষতে 4 বার টাইম, অর্থাৎ সুদের পর্ব কত হবে? 4। বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে, অর্থাৎ 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 9 মাস। আমরা সবসময় অঙ্ক করি কিসে? বছরে। তাহলে 9 মাসকে আমাকে কি করতে হবে? বছরে পরিণত করতে হবে। 9/12 বছর। কেমন? কারণ 12 মাসে 1 বছর। চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে গেলে আগে আমাদেরকে সমল চক্রবৃদ্ধি বের করবো। সমল চক্রবৃদ্ধি থেকে আমরা আসলটাকে বাদ দিলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো। চলো দেখি আমরা 3 মাস অন্তর দেয় সুদ। কি লিখবো? 3 মাস অন্তর দেয়, অর্থাৎ সুদের পর্ব 4। কেমন? তাহলে এক্ষেত্রে আমাদের সমল চক্রবৃদ্ধির ফর্মুলা কি হবে সেটা দেখবো আমরা। আর সময় দেওয়া আছে কত? মোট সময় দেওয়া আছে 9 মাস সমান সমান 9/12 বছর, অর্থাৎ n এর মান হচ্ছে 9/12 বছর। তাহলে আমরা সমল চক্রবৃদ্ধি বের করে নিই। 10,000 টাকার 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদ প্লাস আসল। সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা কি? মূলধন ইন্টু 1 প্লাস r/, আর এখানে কত? বার্ষিক 8%, 100, r/100। কিন্তু যেহেতু আমাকে বলেছে 3 মাস অন্তর দেয় সুদ, তাই এখানে 100 জায়গায় কত করতে হবে? 100 ইন্টু 4। এখানে কি হয়? হলেন, অর্থাৎ বছর। n এর জায়গায় কি লিখবো আমরা? n ইন্টু 4, n ইন্টু 4। কেমন? তাহলে n এর জায়গায় কত? n এর জায়গায় হবে আমাদের 9/12। 9/12, কারণ 9 মাস বছরে পরিণত করেছি 9/12 বছর। তাহলে 9/12 বছর ইন্টু 4, সুদের পর্ব 4। যদি অঙ্কটা তোমাদের সামনে বলতো 4 মাস অন্তর দেয় সুদ, তাহলে কি হতে? 4 মাস অন্তর বললে সুদের পর্ব হতো 3 বার, মানে বছর পুষতে 1 বছর পুষতে 3 বার।
যদি 6 মাস অন্তর দায় সুদ বলতো তাহলে কি করতাম, বছর পুষতে দুবার, তাহলে সুদের পর্ব 2 হতো। তাহলে 4-এর জায়গায় তখন এখানে 2 হতো, এখানেও 2 হতো। যদি 4 মাস অন্তর দায় সুদ বলে, 4 মাস অন্তর দায় সুদ, তাহলে সুদের পর্ব 3, তাহলে এখানেও 3 হবে, এখানেও 3 হবে। কেমন? আর যদি বলে বার্ষিক 1 বছর পর পর হিসাব, তাহলে সুদের পর্ব একবার, তাই এখানে কোনো কিছু লেখার দরকার নেই, এখানেও কিছু দরকার নেই। কেমন? তাহলে এই জায়গাটা মনে রাখতে হবে। কেমন? যেমনই আসুক অঙ্ক তেমনই করতে হবে। আর যদি এই অঙ্কটা সময়টাকে 9 মাস বলে বা 11 মাস বলে বা অন্য কিছু বলে, তাহলে কি করতে হবে, যদি 9 মাসের জায়গায় 11 মাস বলে, তাহলে এখানে করব 11/12, 11/12 লিখবো, গুণিত সুদের পর্ব যা হবে তাই লিখবো। কেমন? তাহলে এইভাবে তোমরা যে কোনো অঙ্ক, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ হোক বা অন্য কোনো টেস্ট পেপারের হোক, এই ধরনের অঙ্কগুলিকে এইভাবে তোমরা নির্ণয় করবে। তো চলো দেখি, কাটাকাটি করি আমরা। 10,000 ইন্টু 1 প্লাস 4 দুগুণে 8, 2/100। আমরা 4 দিয়ে এটাকে ভাগ করে দিলাম, 3 4 12, 3 3 9, কত হলো 3, কত হলো 3। তাহলে 10,000 ইন্টু 100 কে আমরা যদি এটাকেও কেটে দিই, তাহলে কি দাঁড়ায় 50 যোগ 1, তাহলে 50 যোগ 1 মানে 51, 51/50 গুণ 51/50 গুণ 51/50। কতবার লিখলাম? 3 বার। কেন? হোল কিউব আছে। তাহলে এবারে এটাকে কাটাকাটি করে আমরা ছোট করি। 1 0 1 0 1 0 1 0 1 0 1 0, কত আছে 10। একটা 5 দিয়ে কেটে দিই, 5 দুগুণে 10, আর কাটবে না। এবার আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। 2 গুণ 51 গুণ 51 গুণ 51/5 গুণ 5। 25 দিয়ে আমরা ভাগ করাটা আমাদের ক্ষেত্রে একটু কষ্টদায়ক মনে করি আমরা, তাই জন্য আমরা কি করব, একে নিচেও 4 দিয়ে গুণ করবো, 4 25 সঙ্গে 100 হবে, ওপরেও আমরা 4 দিয়ে গুণ করে নেবো। তাহলে 100 দিয়ে ভাগ করাটা কিন্তু সহজ। এটা ইচ্ছাকৃত করলাম, তোমরা যদি মনে করো করবে না, 25 দিয়ে ভাগ করবে, করতেই পারো। কেমন? তাহলে এটাকে গুণ করি আমরা। 51 কে 3 বার গুণ করব, 51 কে 3 বার গুণ, 5 কে 5, 5 5 25, 5 5 10, 2600। 1 হলো। আবার আমরা 51 কে দিয়ে গুণ করব, 1 0 6 2 5 0 5 6 30, সাথে 3, 5 2 10 3 13, 5 6 2 3 1। আবার কত দিয়ে গুণ করতে হবে আমাকে? 3 বার 51 হয়েছে, 4 দুগুণে 8 বাকি আছে, 8 দিয়ে গুণ করব। 8 কে 8, 5 আসতে 40 0, হাতে 4, 6 আসতে 48, আর 4 কত হয় 52, হাতে 5, 8 দুগুণে 16 আর 5 21, হাতে 2, 3 আসতে 24 আর 2 26, হাতে 2, 8 কে 8 আর 2 10। তাহলে কত হলো? 1 0 6 1 2 0 8/100। 2 ঘর আগে দশমিক বসবে আমাদের, তাহলে 8 0.2 1 6 0 1, 10,612 টাকা, 10,612 টাকা। তাহলে এটা সমল চক্রবৃদ্ধি। এখান থেকে আসলটা বাদ দিলে আমরা মোট সুদটা পেয়ে যাবো, চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবো। অতএব চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 10,612.08 বিয়োগ 10,000। কি করতে হবে? দশমিকটা 08 লিখে দিলাম, 2 1 6 612.08 টাকা। এটা হলো আমার চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। তাহলে এই ধরনের অঙ্ক যেমনই আসুক না কেন, এইভাবে তোমরা সম্পন্ন করবে, অবশ্যই ভালো হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করতে ভুলবে না এবং শেয়ার করতে ভুলবে না। কেমন? অঙ্ক মধ্যশিক্ষা পরিষদ থেকে নিয়েছি। তামিম বার্ষিক 3% আর সরল সুদে কিছু টাকা ধার করে ওই টাকা রাকেশকে 5% চক্রবৃদ্ধি হার সুদে ধার দিয়েছে। তাহলে তামিম কি করলো? একটা টাকা এক জায়গা থেকে ধার করলো, সেই টাকাটা 3% হার সরল সুদে নিয়ে আরেকজনের কাছে 5% চক্রবৃদ্ধি হার সুদে ধার দিয়েছে। তাতে ওর লাভ হয়েছে কত? 541 টাকা। তামিম কত টাকা ধার করেছিল? তাহলে ধরি তামিম X টাকা ধার করেছিল, তাহলে X টাকার 3 বছরের সরল সুদ, ওকেও তো টাকাটা দিতে হবে, তারপরে তো লাভটা নিতে হবে। তাহলে 3 বছরের সুদটাকে বের করে নি। তামিম
তামিমের 3 বছরের মোট সরল সুদ P ইন্টু 3% ইন্টু 3 কত টাকা? 9x বাই 100, 9x বাই 100 টাকা। এই টাকাটা তাকে সুদ হিসাবে দিতে হবে। আর কাকে দিয়েছে? রাকেশকে দিয়েছে। তাহলে রাকেশের কাছ থেকে কত পাওয়া যাবে? তাহলে রাকেশ এর 3 বছরের মোট চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? সমল চক্রবৃদ্ধি থেকে আমরা মূলটাকে বাদ দেব। সমল চক্রবৃদ্ধির ফর্মুলা হচ্ছে x ইন্টু 1 প্লাস কত পার্সেন্ট হারে দিয়েছে? 5% হারে 3 বছর সমল চক্রবৃদ্ধি মাইনাস মূলধন, তাহলে হলো চক্রবৃদ্ধি সুদ। আমরা এই জায়গাটায় অঙ্কটাকে করে নেব। 5 20 100, 1 প্লাস 1 বাই 20 হোল কিউব মাইনাস x টাকা, 20 প্লাস 1 21 গুণ 21 গুণ 21 বিয়োগ x। তাহলে কত হয়? আমরা যদি 3 বার 21 কে গুণ করি, 21 কে 21 দিয়ে গুণ করলাম 441, 441 কে আমরা যদি 21 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 441 কে 21 দিয়ে গুণ করলাম 9261, 9261 বাই 8000 x বিয়োগ x টাকা। অর্থাৎ বিয়োগ যদি করে নিই এখানে, তাহলে 8000 9261x মাইনাস 8000 x টাকা কত হচ্ছে? বাদ দিলাম 1261x বাই 8000 টাকা। তাহলে এই টাকাটা হলো চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদ আর এই সরল সুদের মধ্যেই হচ্ছে লাভ হচ্ছে কত? 541 টাকা। তাহলে শর্ত মতে 1261x বাই 8000 বিয়োগ 9x বাই 100 সমান কত? 541। 8000 আমরা লসাগু টেনে নিলাম, 1261x বিয়োগ 100 দিয়ে আমরা একে ভাগ করলে কত হবে? 80। 80 দিয়ে আমরা 9 কে গুণ করলাম, 8 9 72 বিয়োগ করি x 0 1 1 2 কত হলে 6 হয়, 4 হলে 7 কত হলে 12 হয়, 5 হলে সমান সমান 541 গুণ 8000 এর পরে ভাগ ছিল, পরে গুণ করে দিলাম। তাহলে কি দাঁড়ালো? x সমান 541 গুণ 8000 বাই 541। তাহলে তামিম কত টাকা ধার করেছিল? x মানে কত? 8000 টাকা। তাহলে উত্তর কি লিখবো আমরা? তামিম 8000 টাকা ধার করেছিল। কেমন? তাহলে এই ধরনের অঙ্ক যদি আরো কিছু পেতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর লাইক করবে, শেয়ার করবে, এবং এখনো যারা তোমরা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।